কালীতলা জায়গাখানা এক সময়ে গাঁয়ের মধ্যে সবচাইতে গমগমে হলেও এখন তা একেবারেই গা ছমছমে। আজ থেকে কয়েকদিন আগেও সব স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎ অতি বর্ষার কারণে গাঁয়ে যেইবার বন্যা হলো সেইবারই কালীতলা জলের তলায় চলে গিয়েছিল। গাঁয়ের অন্যান্য জায়গাতে জল দাঁড়ালেও সে তেমন ক্ষতি করতে পারেনি। আসলে কালীতলা জায়গাটা বেশ নিচু, ওখানে কুমিরের অষ্টুতেও 1 হাঁটু জল জমে যায়। কালীতলার পাশেই ছিল নদীর বাঁধ। বর্ষায় সেই বাঁধ ভেঙে হুড়হুড় করে জল ঢুকে যা সর্বনাশ করার করেই দিয়েছিল। যে কয়টা ঘর বাড়ি সেখানে ছিল সব নদীর চড়ায় বালির ঘরের মতো হুড়মুড়িয়ে খসে গেল জলের তোড়ে। ঘরের মধ্যে যেসব লোকজন ছিল তারা সকলেই সাঁতরে বেঁচে গিয়েছিল, কিন্তু একজনের কোনো রকম খোঁজ কেউ পায়নি। তার টিনকুলে কেউ ছিল না, কিন্তু গাঁয়ের মানুষ তাকে খুব ভালোবাসত। সে হলো এক ষাটূর্ধ্ব বুড়ো মানুষ। চোখের জ্যোতি বহুকাল আগেই হারিয়েছিল। তাকে গাঁয়ের মানুষ ভালোবাসত বিশেষ একটা কারণে। সে মানুষের হাতের রেখা ছুঁয়ে তার ভাগ্যের বিষয় কম বেশি বলে দিতে পারত। তাই কেউ কোনো শুভ কাজে যাওয়ার আগে তার কাছে সে ভাগ্য যাচাই করে 2-1 পয়সা দিয়ে যেত তারে। কালীতলার গাছতলায় যে বেদিখানা ছিল তাতেই দিনের বেশিরভাগ সময়টা বসে থাকতো সে। কখনো কখনো দেখা যেত একটা কেটে রাখা গাছের গুঁড়ির ওপর বসে থাকতো হাতে লাঠি নিয়ে। তারপর আলো পড়ে আসলে তার পাতায় ছাওয়া ছোট্ট ঘরটাতে ঢুকে যেত। কিন্তু যেদিন গায়ে বন্যা এলো তখন ছিল গভীর রাত। সেই তোড়ে বুড়োর ঘরখানা এক টুকরো সামান্য দূর্বা ঘাসের মতো ভেসে গেল। গাঁয়ের কেউ তার খোঁজটুকু নিল না যে মানুষটা কোথায় গেল। সবাই মনে মনে ধরেই নিল যে জলের তোড়ে বুড়ো ভেসে গিয়েছে। তার ওপর সে চোখেও দেখতে পায় না। খুব সহজেই এই ধারণাটা সবার মনে উদয় হওয়া সম্ভব যে মানুষটা কোনো না কোনোভাবে নিজের কপাল পুড়িয়েছে। কথাটা তারা বিশেষ ভুল কিছু ভাবেনি, কিন্তু কপাল কেবল তার একারই পড়েনি, সাথে সাথে গাঁয়ের মানুষেরও পুড়েছিল। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প কালীতলার কানা বুড়ো। শ্রোতা বন্ধু, এই গল্পটির বিষয়ে আপনাকে কিছু বলার আছে। আসলে তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতকে আমরা যদি একটি প্রকৃত চরিত্র ধরে নিতে পারি তাহলে আমরা বুঝব যে তার মতন এমন বৃহৎ মাপের তান্ত্রিকের জীবনে এমন অনেক খুচরো ঘটনা ঘটে যেগুলি হয়তো চিরকাল আড়ালেই থেকে যায়। তাকে লক্ষ্য করা যায় যে তিনি পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রামান্তর পেরিয়ে নিজের বিশেষ একটা বড় কাজের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার মাঝের সময় সময় এমন বহু স্থানে তিনি বিশ্রাম নেওয়ার জন্য বা বিশেষ কোনো শ্মশানভূমি বা সিদ্ধপীঠে ধ্যানযজ্ঞ ইত্যাদি ইত্যাদি করার জন্য থামেন।
তখনও তার জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলি আপনার কাছে পৌঁছে দিলে বুঝবেন যে পণ্ডিত ঠাকুরের জীবন কতটা বৈচিত্র্যময়। তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের এই গল্পটি কিন্তু তেমনই একটি উদাহরণ। এমন ধরনের গল্প গত মঙ্গলবারও আপনি শুনেছেন, যার নাম ছিল গাঁয়ের নাম হাড় কাটা। তবে পণ্ডিতজির আগের গল্পগুলি যেমন চলছিল তেমনই চলবে। পণ্ডিতজি তার সেই বড় কাজের অনেক নিকটে এসে পড়েছেন। বিভূতি তার জন্য অপেক্ষা করছে। সেসব বিবরণ অপয়ার বলি নামক গল্পটিতে আগেই বলা হয়েছে। তবে চলুন আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প কালীতলার কানা বুড়ো। নিদু সবে সবে গায়ে গায়ে ঘুরে ফুল বিক্রি করতে শুরু করেছে। নিজের বাড়িতে তার বেশ বড় সড়ো ফুলের বাগান। তা সেই দিন হয়েছে কি, এক নাগারে বেচা কেনা বেশ ভালোই হচ্ছিল। গায়ে গায়ে ফুল বিক্রি করতে করতে সন্ধে পেরিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছে। তখনও কাপড়ের ঝোলায় অনেকখানি ফুল রয়েছে। ভাবলো রোজ রোজ তো আর এমন বেচা কেনা হয় না, তা আজ হচ্ছে যখন, তখন একেবারে সব শেষ করেই যাবে। আসলে সেই দিন ছিল বুধবার। পরদিন বৃহস্পতিবারে গাঁয়ের ঘরে ঘরে সবাই লক্ষ্মী পুজো করে, তাই অমন ফুল কেনার ধুম লেগেছে। নীরু ভেবেছিল যত রাতই হোক পায়ে হেঁটে ঠিক ফিরে যাবে নিজের গাঁয়ে। কিন্তু সে যখন কালীতলার কাছাকাছি রয়েছে, তখন হঠাৎ করেই নামলো মুষলধারে বৃষ্টি, সাথে কর কর করে ডেকে উঠল মেঘ। এখানে তেমন কোনো বড় গাছ নেই যে যার তলায় দাঁড়িয়ে মাথা বাঁচাবে সে। ঠিক তখনই তার চোখে পড়ে অদূরে একটা পাতায় ছাওয়া ঘরের ভিতর থেকে লন্ঠন জাতীয় কিছুর আলো দেখা যাচ্ছে। দেখা গেলেই বা অচেনা কোনো মানুষের ঘরে কি হুট করে ঢুকে পড়া চলে? কিন্তু এখানে নিদু অবাক হলো। ঘরের মুখের কাছে দাঁড়িয়ে কে একজন হাত নাড়িয়ে তাকে ডাকছে। নিদু প্রথমটায় ঠিক বুঝতে পারেনি, কিন্তু সেই দিকে তাকিয়ে থাকতে মনে হলো হাত ছানিটা যেন তাকেই দেয়া হচ্ছে। নিদু আগে পিছে তাকিয়ে দেখলো যে পথে ঘাটে আর কেউ আছে কিনা, কিন্তু না, আশেপাশে তো কোনো ঘরবাড়ি মানুষজন কিছুই নেই। নিদু বুঝলো এমন বৃষ্টিতে মানুষটা তাকেই ডাকছে তার ঘরে ঢুকে মাথা বাঁচানোর জন্যে। বিষয়খানা বুঝতে পেরে আর না দাঁড়িয়ে নিদু এগিয়ে গেল সেই দিকে। কাছাকাছি পৌঁছে দেখলো একজন বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে ঘরের মুখে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যেতে তাকে ভিতরে আসার ইশারা করে পায়ে পায়ে ঘরে ঢুকে গেল। নিদুর ততক্ষণে মাথা ছুঁয়ে জল গড়াচ্ছে। ঘরে ঢুকে নিদু সেই বৃদ্ধের উদ্দেশ্যে বলল, পেন নাম নেবেন বাবা মশাই, আগে আপনার জন্য কোনো রকম মাথাটা বাঁচাতে পারলাম। বৃদ্ধ কিন্তু কোনো কথা কইল না। কেমন একটা দৃষ্টি দিয়ে নিদুকে দেখল কেবল।
তারপর তাকে হাতের ইশারায় বসতে বলে উল্টো দিকের একটা দরজা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। নিদু ঠিক বুঝতে পারল না যে তিনি কোথায় গেলেন। ওই দিকে কি আরো একখানা ঘর আছে? এসব ভাবতে ভাবতে বৃদ্ধ আবার ঘরে ঢুকে এলেন হাতে একখান শুকনো গামছা নিয়ে। তার নিদুর হাতে ধরিয়ে দিয়ে তিনি আবার ঘরের বাইরে চলে গেলেন। নিদু একটু স্বাভাবিক হলো, মনে মনে ভাবলো সে বোধহয় তার জন্য কোনো খাবার আনতে গিয়েছে বুঝি পাশের ঘরে। হাতের শুকনো গামছাটা দিয়ে মাথার জল মুছতে মুছতেই নিদু ঘরটাকে ভালো করে দেখতে থাকলো। তেমন আহামরি কিছু নেই সেখানে, ফাঁকাই বলা চলে। হঠাৎ সে এমন একটা জিনিস দেখলো, তাতে তার কেমন কেমন লাগলো যেন। জিনিসটা খুবই সামান্য, একটা 1 হাত লাঠির মাথার দিকে 1 বিঘত মাপের পাতলা টিনের পাতের মতো বাঁধা। এই জিনিস মানুষজন তেমন একটা চেনে না। এ হলো এক রকমের বস্তু যা দিয়ে সেকেলের অন্ধ মানুষেরা চালের খড় কুঁচোত। এইটা দেখে কেমন কেমন লাগলো নিদুর। এমন একখান জিনিস এই ঘরে কেন? এইখানে অন্ধ কি কেউ আছে নাকি? এটা ভাবতেই তার মাথায় একটা কথা কেমন এলোমেলো ভাবে খেলে গেল। বৃদ্ধের চেহারাটা সে মনে করতে থাকলো। শুকনো মুখ, রোগাটে শরীর, গায়ের কাপড়খানায় মাথারও অনেকখানি ঢাকা। কিন্তু ওনার চোখগুলোর কথা মনে হতেই বুকটা কেমন করে উঠল নিদুর। তার চোখ দুটো যেন গভীর কোনো গর্তে ঢুকে গিয়েছে। সে গর্ত এতই গভীর যে তার চোখের মনি দেখা যায় না। নিদু প্রথমটায় ভেবেছিল এখানে তেমন আলো না থাকায় চোখটা দেখা যায়নি, সাথে সাথে মাথার ওই কাপড়খানাও মুখের ওপর ছায়া ফেলে রেখেছিল। এসব ভাবতে ভাবতে নিদুর কেমন কেমন যেন লাগতে থাকলো। ঘরের ভেতরটাও কেমন হিম শীতল ধরনের। এমন ঠান্ডা ঠান্ডা লাগতেই নিদু ঘরের মধ্যে লণ্ঠনটা খুঁজতে থাকলো, সেটা কাছে টেনে যদি একটু তাপ নেওয়া যায় সেই ভেবে। কিন্তু এইখানে সাংঘাতিক অবাক হলো সে। লণ্ঠনটা কোথায়? সারা ঘরে তো কোনোখানে কোনো লণ্ঠন নেই। ঘরটা যেন অজানা কোনো আলোর আভায় হালকাভাবে উজ্জ্বল হয়ে আছে। এমনটা কি আবার হয় নাকি? এইবার নিদু সত্যি সত্যি ভয় পেল। শরীরটা যেন তার অজান্তেই কেমন কুঁকড়ে গেল। ঠান্ডা ঠান্ডা ভাবটা আরো বেশি করে অনুভব করতে থাকলো সে। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে, কিন্তু কিন্তু রাত এখন অনেক। নিদুর মনে হলো সে বুড়ো লোকটি গেল কোথায়। সেই যে ঘরের বাইরে গিয়েছে, এখন তার কোনো পাত্তা নেই। ঠিক এমন সময় ঘরের যেই দিকের দরজা দিয়ে সে বেরিয়ে গিয়েছিল, সেই দিক থেকে একটা শব্দ হলো, ঠিক যেন শুকনো পাতায় খসখসে ধরনের শব্দ। নিদু ভাবল সে বৃদ্ধ বুঝি ফিরে আসছে। সে একটু নড়ে চড়ে বসলো, কিন্তু তখনই সে একটা বিষয় লক্ষ্য করে অবাক হয়ে গেল। বৃদ্ধ তাকে গা মোছার জন্য যে গামছাটা দিয়ে গিয়েছিল, সেটা নিদু মেজের একপাশে নামিয়ে রেখেছিল। এখন হঠাৎ সেই দিকে চোখ ফেরাতেই দেখতে পায় সেই গামছাটা সেখানে নেই। তবে যেটা দেখে নিদু বেশি অবাক হলো, গামছাটা সারা ঘরের কোনো জায়গাতেই নেই। এমন সময় আবার দরজার বাইরের দিকে খসখস শব্দ। নিদু আর বসে থাকতে পারল না,
উঠে এগিয়ে গেল সেই দরজার দিকে। দরজা খুব আলতো করে ভেজানো ছিল। নিদু ধীরে ধীরে নিঃশব্দে দরজা খুলে প্রথমটা অন্ধকারে বিশেষ কিছু চোখে পড়ল না। ঘরের ভিতর থেকে সামান্য আলোর নিস্তে যাওয়া বাইরের দিকে পড়ল, কিন্তু সেও তেমন আলো নয় যে অমন কঠিন অন্ধকারকে কাটাতে পারে। ধীরে ধীরে চোখ সইতে সে যা দেখল তাতে বুকটা শুকিয়ে গেল নিদুর। একেবারে সামনের মাটির এক জায়গায় বৃষ্টির জল জমেছে। সেই জলে মেঘলা রাতে লালচে আকাশ প্রতিফলিত হচ্ছে, এমনকি প্রতিফলিত হচ্ছে নিদুর নিজের অবয়বও। কিন্তু সেই ঘরের বা সেই নিস্তেজ আলোর কোনো প্রতিফলনই জলের ওপর দেখা যাচ্ছে না। নিদু ভালো করে মাথা উপর নিচে করে দেখার চেষ্টাও করলো, কিন্তু তাতে কোনো ফল হলো না। এমন আস্ত ঘরখানার বদলে জলের ওপর কেবল আকাশের প্রতিফলন দেখা যাচ্ছে, আর সেই আকাশের নিচে দাঁড়িয়ে আছে নিদু একা, সম্পূর্ণ একা। সেখানে কোনো কৃত্রিম আলো নেই, না আছে সেসবের কোনো অস্তিত্ব। নিদুর মনে হলো সব যেন কেমন এলোমেলো হয়ে গিয়েছে তার কাছে। ভয়টা ভয়টা তাকে ভীষণভাবে জাঁকিয়ে বসছে। সে সেটা ভালোই অনুভব করছে। এমন এক মুহূর্তে সে ঘরের ভিতর থেকে কি একটা শব্দ পেতেই পিছন ফিরে তাকালো, আর অকস্মাৎ চমকে উঠল যেন। কোথা থেকে সে বৃদ্ধ এসে ঘরে ঢুকেছে। তার মাথার কাপড়টায় মুখ প্রায় ঢেকে গিয়েছেই বলা চলে। সাথে সাথে নিদুর মনে হলো ঘরের মধ্যেকার আলো যেন আগের চেয়ে অনেকখানি কমে এসেছে। এক আকাশ অন্ধকারের মধ্যে যেন সামান্য একটা তেলের প্রদীপ জ্বলছে কেবল, আর সেই আলো আঁধারির মধ্যে কাপড়ে মুখ ঢাকা বৃদ্ধকে মানুষ কম, অপদেবতা বেশি বলে মনে হচ্ছে নিদুর। নিদু এইবার বৃদ্ধকে জিজ্ঞেস করেই ফেলল, এ কি, আপনি হঠাৎ কোথা থেকে এলেন? আর আর আপনার ঘরে তো লণ্ঠন নজরে আসছে না, তবে কিসের আলো? বৃদ্ধ কোনো কথা বলছে না দেখে নিদুর যেন মনে হলো এমন ভয়ে বুকে করে এখানে থাকা বড়ই অস্বস্তিজনক। বুকে কোনো রকম একরাশ সাহসের সাথে সাথেই নিজের হাতখানা শক্ত করে আচমকা বৃদ্ধের মুখের ওপর থেকে এক টানে কাপড়খানা সরিয়ে দিল সে। আর এমন করতেই নিজেই যেন দম আটকে মারা যাবে বলে মনে হলো তার। সে কাকে দেখছে? এ কি কোনো জীবিত মানুষ? যদি তাই হয় তবে এর চোখের জায়গাগুলো আমার ফাঁকা কেন? একেবারে সাদাটে গর্ত ছাড়া সেখানে আর কিছুই নেই। এমনটা দেখার প্রায় সঙ্গে সঙ্গে ঘরের আলো আপনা থেকেই হারিয়ে গেল। একেবারে ঘুরঘুরতে অন্ধকার। আর তখনই নিদু শুনল এক বুক শুকিয়ে দেওয়া চাপা হাসি। পরিমরি করে নিদু সেই পেছনের দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা ধরে টান দিতে সে দরজা খুলল না। ততক্ষণে সারা ঘরের মধ্যে কেমন এক দুর্গন্ধ ভরে উঠেছে। নিদু অনুভব করল একটা শুকনো ঠান্ডা হাত তার গলার কাছে উঠে এসে সেখানে চেপে বসছে। নিদু আর নিজেকে ধরে রাখতে পারল না। জ্ঞান হারিয়ে এলিয়ে পড়ল সে।
এ পচা, এই এই পচা, ওই দেখ, ওই দেখ, গাছের ডালে দেখ কি ঝুলছে রে। পচা আর হাবুল ভোরবেলা সদর বাজারের দিকে যাচ্ছিল। তখনই হাবুলের চোখে পড়ে কালীতলার একটা গাছের দিকে। ঝাঁকড়া কদম গাছের মাঝের দিকে একটা ডালে ঝুলে আছে একটা মানুষের শরীর। তার চোখ দুটো যেন কেউ খুবলে নিয়েছে। বাকি শরীরে আর কোথাও কোনো ক্ষত লক্ষ্য করা যাচ্ছে না এখান থেকে, কিন্তু তার চোখের জায়গা থেকে তখনও গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। হাবুলদের সদর বাজারে আর যাওয়া হলো না সেই দিন। তারা উল্টো পথে গাঁয়ের দিকে ছুট লাগালো। লোকজন জড়ো করে যখন মৃতদেহটা গাছ থেকে নামানো হলো, তখন গাঁয়ের বেশ কয়েকজন নিদুকে দেখে চিনতে পারল। অনেকেই বলল যে এই লোকটা নাকি আগের দিনই গায়ে ফুল বিক্রি করতে এসেছিল। এমনকি নিদুর কোমরের কাছে বেশ কিছু পয়সা কড়িও পাওয়া গেল। যে গাছের ডালে নিদুর মৃতদেহটা পাওয়া গেল, এক সময় এখানেই ছিল কানা বুড়োর ঘর। সবাই তাকে কালীতলার কানা বুড়ো বলেই চিনত। কিন্তু সেই বন্যার সময়তেই তার ঘরখানা ভেসে গিয়েছিল। তারপর থেকে সেখানে আর কেউ ঘর তোলেনি কখনো। কিন্তু এই নিদু যে ওখানে কি করছিল তা কেউ বুঝতে পারল না। এমনকি এইভাবে তাকে কে হত্যা করেছে তাও গাঁয়ের মানুষের কাছে অধরা। তাদের গাঁয়ে তেমন কোনো জোরালো হিংস্র ও পশু প্রাণী নেই যে এত বড় দেহখানা মুখে করে টেনে নিয়ে গাছের ডালে উঠবে। আর যদি সেটাও ধরে নেওয়া হয়, তাহলে নিদুর চোখ দুটো বাদে আর কোনো জায়গায় ক্ষত নেই কেন? গাঁয়ের লোকজন খুবই চিন্তিত হয়ে রইল বিষয়টা নিয়ে। এ লক্ষণ বড় ভালো নয়। নিদু যে গাঁয়ের বাসিন্দা, সেই গাঁয়ে খবর পাঠাতে সেইখান থেকে লোক এসে মৃতদেহ নিয়ে গেল। এর ঠিক 2 দিন পর ঘটল আরো এক ভয়ানক ঘটনা। হাবুল আর পচা আগের দিন আর সদর বাজারে যেতে না পারায় 2 দিন পর ভোরের বেলা সদরে রওনা দিয়ে গেল। সেইখানে কাজ মেটাতে সারাদিনই প্রায় লেগে যায়। ফিরতে ফিরতে আলো অনেকটাই পড়ে আসে। তারা যখন গাঁয়ের সীমানায় ঢুকছে, ততক্ষণে সন্ধে ঘনিয়ে আশপাশ অন্ধকার হয়ে গিয়েছে। তারা যখন হাঁটতে হাঁটতে কালীতলার কাছে এলো, তখন তাদের চোখে পড়ল জিনিসটা। তারা নিজেদের চোখকে ঠিক বিশ্বাস করতে পারল না। সেই কদম গাছটার নিচে দাঁড়িয়ে আছে একটা পাতায় ছাওয়া ঘর। এই ঘর তাদের খুবই চেনা। এক সময় পেরাই দিনই এই ঘর তারা দেখত। একেবারে হুবহু অমনি লাগছে। এ তো কানা বুড়োর ঘর। এই জায়গাটায় আসতেই তাদের কেমন গা ছমছম করতে শুরু হলো। কেমন একটা ভারী ভারী ভাব যেন বাতাসে। তারা এইদিক ওইদিক দেখতে দেখতে সেই জায়গা পেরিয়ে যাওয়ার জন্য জোর পায়ে হাঁটা লাগালো। আর ঠিক তখনই তাদের চোখে পড়ল জিনিসটা। কানা বুড়োর ঘরের ঠিক 20 হাতের মধ্যেই একটা কেটে রাখা গাছের গুঁড়ির ওপর বসে আছে সেই অবয়ব, যার কাছে আগে গাঁয়ের মানুষজনেরা কোথাও যাবার আগে নিজেদের ভাগ্য পরীক্ষা করিয়ে যেত। সেই একই রকম বসে থাকার ধরন। একটা পায়ের ওপর পা তুলে হাতের লাঠিতে ভর দিয়ে বসে আছে। পরনে সেই পরিচিত অপরিষ্কার ধুতি, যা দিয়ে মাথার অনেকখানি ঢাকা দেওয়া।
এ যে হঠাৎ কোথা থেকে এলো তা তারা বুঝতে পারল না। হাবুল আর পচা পথের ওপর দাঁড়িয়ে পড়েছিল এই দৃশ্য দেখে। তাদের পা যেন আর চলে না। ঠিক এমন সময় সেই কানা বুড়ো তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালো, আর তাকাতেই তারা দেখল বুড়োর দুই চোখের ভেতরে সাদাটে চকচকে ঝিলিক ফেলে গেল। হাবুল আর পচার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে খাবি খেয়ে উঠল। ততক্ষণে সেই কানা বুড়ো গাছের গুঁড়ি ছেড়ে উঠে হাবুলদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। হাবুলরা পরিষ্কার দেখল সেই বুড়ো যেন মাটি থেকে 2 আঙ্গুল উঁচু দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। কোনো মানুষ কি এমন ভাবে হাওয়ায় ভেসে এগিয়ে আসতে পারে? হাবুল আর পচা আর সাহস নিয়ে সেখানে দাঁড়াতে পারল না। হাবুল কাঁপা কাঁপা গলায় পচাকে বলে উঠল, এ পচা, চল এখান থেকে পালাই। ভাবগতিক আমার ভালো লাগছে না রে। আজ রাতে মনে হয় আর গায়ের ভেতর ঢুকতে পারবো না। চল 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 চল, উল্টো দিকে দৌড়ে চল। ওরে বাবা রে, পালা রে পচা, পালা। এই বলে হাবুল আর পচা উল্টো দিকের পথ ধরে দৌড় লাগালো। আর পিছনে হাওয়ায় ভেসে এগিয়ে আসতে থাকলো সেই কানা বুড়ো। হাবুল আর পচা কালীতলা পেছনে ফেলে ছুটে চলল গাঁয়ের সীমানার দিকে। কালীতলার খুব কাছ দিয়ে বয়ে গিয়েছে নদী। ওরা দিশাহারা হয়ে দুইজন দুই দিকের পথ ধরল। পচা চলে গেল পাশের গাঁয়ের দিকে, আর হাবুল ধরল নদীর ধারের পথ। এই পথটা ধরেই সে বুঝল মস্ত ভুল করে ফেলেছে, কারণ এই পথখানা শ্মশানের দিকে যায়, আর শ্মশানই হলো এই দিকের শেষ সীমানা। কিন্তু আর কিছুটা এগুতেই যে হাবুল অমন কিছুর মুখোমুখি হবে তা মোটেও আশা করতে পারেনি। সে মনে করেছিল সেই কানা বুড়োর প্রেতটা বোধহয় তার পিছন থেকে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু শ্মশানের সরু পথটা ধরতেই তার মুখোমুখি হলো অমনি একটি অন্ধকার মূর্তির সঙ্গে, যে ঠিক তার সামনের পথ আগলে দাঁড়িয়ে আছে। হাবুল হাঁপাতে হাঁপাতে পথের ওপরই দাঁড়িয়ে পড়ল। তার দিকে মাত্র কয়েক হাতের মধ্যেই দাঁড়িয়ে আছে সেই অন্ধকার অবয়ব। হাবুলের হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে, আর তার কাছে কোনো উপায় নেই নতি স্বীকার করা ছাড়া। তার বুকে আর দম নেই যে সে আবার উল্টো দিকে ছুটতে শুরু করবে। সে জানে প্রেতাত্মার সাথে লাঠি সোটা নিয়ে লড়াই করা যায় না, কিন্তু পিছিয়ে যাওয়ার পথ নেই দেখে মনে মনে সে ভাবল শেষ চেষ্টা করা ছাড়া আর কিছুই করার নেই তার। গাঁয়ের ছেলে সে, যেমন কর্মঠ তেমনই শরীরে শক্তি ধরে, তাই বিনা চেষ্টায় এই দুষ্ট প্রেতের কাছে প্রাণ সে দেবে না। তাই হোক মৃত্যু, কিন্তু তবুও সে লড়াই করে তারপর মরবে। এই ভেবেই মাটি থেকে একটা ঢেলা কুড়িয়ে তেড়ে গেল সামনের ওই অন্ধকার মূর্তির দিকে। কিন্তু 2 পা এগুতেই একটা অদৃশ্য বাঁধনে তার হাত পা কেউ বেঁধে ফেলল যেন। সে বুঝেছে এসব সামনে দাঁড়িয়ে থাকা ওই প্রেতাত্মার অলৌকিক ক্ষমতার বলে হচ্ছে। হাবুল কাঁদো কাঁদো কণ্ঠে হিসিয়ে বলে উঠল, কেন আমার পিছু নিয়েছিস শয়তান? কি চাস তুই? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, তাহলে কেন আমার অনিষ্ট করতে চাইছিস? হ্যাঁ, তুই সেই কালীতলার কানা বুড়ো, তাই না? বন্যায় ভেসে গিয়ে মারা পড়েছিস, আর এখন আমায় মারতে চাস? হাবুলের এই কথায় সামনের অন্ধকার মূর্তি পাশাপাশি মাথা নাড়িয়ে ইশারায় না বলল। এই দেখে হাবুল বলল, তাহলে তুই কে? তুই যদি প্রেত নাই হস, তাহলে কিভাবে আমায় এমন করে বেঁধে রেখেছিস? হ্যাঁ, কে তুই?
কি তোর পরিচয়? সামনের অন্ধকার মূর্তির দিক থেকে গম্ভীর স্বরে উত্তর এলো। অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। আমি তোমায় মন্ত্র শক্তির বাঁধনে বেঁধে রেখেছি, কারণ তুমি কিছু না বুঝেই আমায় আক্রমণ করছিলে। তাই আমি কোনো প্রেত পিশাচ নই, আমি তো একজন তান্ত্রিক সাধক মাত্র। তুমি যদি কথা দাও যে তুমি আমায় আক্রমণ করবে না, তাহলে আমি তোমায় বাঁধন মুক্ত করে দেব। এইবার বলো, রাজি? হাবুল এই সব শুনে যেন হাতে চাঁদ পেল। পিছনে প্রেত আর সামনে তান্ত্রিক সাধক। সে যেন অজান্তে কোনো ঠিক মানুষের কাছে এসে পড়েছে বোধ করল। হাবুল তাড়াতাড়ি করে দুর্গাশঙ্করকে বলল, ঠাকুর, আমায় তুমি বাঁচাও, আমার পেছনে মহাবিপদ। আমি তোমার থেকে তেড়ে যাব না, আমায় আলগা করো। আমি তোমায় সব বলছি। এই শুনে দুর্গাশঙ্কর তাকে মুক্ত করে দিতে হাবুল শরীর আলগা করে হাঁটু মুড়ে মাটির ওপরই বসে পড়ল। দুর্গাশঙ্কর ওর কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলল, তোমার আর কোনো ভয় নেই, একটু দম নিয়ে নাও, তারপর সব বলো তো কি হয়েছে, কে পিছু করেছে তোমার? ভয় নেই, ভয় নেই, শান্ত হও বাছা, শান্ত হও। হাবুলের মুখে সব শোনার পর দুর্গাশঙ্কর বলল, বুঝলাম। আচ্ছা, আমায় নিয়ে চলো তো সেখানে, দেখি কি বিষয় ঘটছে। হাবুল মাটি থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে চলতে শুরু করল। দুর্গাশঙ্করকে সে নিদুর মৃত্যুর কথাটাও বলেছে। তার চোখ উপড়ে নেওয়া ছাড়া আর সারা শরীরে কোনো ক্ষত ছিল না। সেটা জানার পর দুর্গাশঙ্করের ভ্রুকুটি গভীর হয়ে গিয়েছিল। সারা রাস্তায় সে আর একটি কথাও বলেনি। কেবল হাবুল তাকে জিজ্ঞেস করেছিল যে সে এমন অন্ধকারের মধ্যে কোথা থেকে তার সামনে এসে হাজির হলো। তাতে দুর্গাশঙ্কর বলল, ওই যে নদীর ধারে শ্মশান, সেখানে ছিলাম আমি। আজ 2 দিন যাবৎ শ্মশান জাগানোর এক গুপ্ত ক্রিয়ায় মগ্ন ছিলাম। ক্রিয়া গতকালই সম্পন্ন হয়েছে। আজ কেবল 2-1টা নিয়ম বিধি ছিল, সেইগুলো মিটিয়ে ফেলার পর ক্রিয়াস্থানে আর থাকতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থান ত্যাগ করতে হয়। সেই নিয়ম সম্পূর্ণ করে শ্মশান ছেড়ে বেরিয়ে আসছিলাম, এমন সময় তোমার মুখোমুখি হলাম। আমায় দেখে তুমি দাঁড়িয়ে পড়লে, তাই আমিও না দাঁড়িয়ে পারলাম না। তারপর তো তুমি সব জানোই। কথা বলতে বলতে তারা কালীতলার কাছাকাছি এসে পড়েছিল। আরো খানিকটা এগিয়ে আসতে হাবুল বলল, আমি কি দেখছি? এই তো এখানেই খানিকক্ষণ আগে দেখে গেলাম পাতায় ছাওয়া ঘরটা দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর ওই ঘরের ওই দিকটা করে একটা কেটে রাখা গাছের গুঁড়ির ওপর বসেছিল সেই কানা বুড়ো। কিন্তু এখন তো কিছুই নেই দেখছি। বিশ্বাস করুন ঠাকুর, এখানেই, ঠিক এখানেই ছিল। আর এই কদম গাছটায় ঝুলেছিল ওই নিদুর মরা শরীরখানা। বিশ্বাস করুন। দুর্গাশঙ্কর বলল, বুঝেছি, তুমি শান্ত হও হাবুল।
আমি তোমার কথা অবিশ্বাস করছি না। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। এই বলে দুর্গাশঙ্কর এগিয়ে গেল সামনের দিকে। হাবুল ঠিক যেই কানটায় কানাবুড়োর ঘর ছিল বলে বলছে, সেইখানকার জমিতে গিয়ে দাঁড়িয়ে এই দিক ওই দিক ওপর নিচে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখল। তারপর নিচু হয়ে সেখানকার কিছুটা মাটি হাতে তুলে নিয়ে নাকের কাছে আনলো। ভালো করে তার গন্ধ শুকে এক চিমটি মাটি নিজের কাছে নিয়ে বাকিটা ফেলে দিল। হাবুল কিছুই বুঝতে পারছে না যে দুর্গাশঙ্কর কি করতে চাইছে। এইদিকে হাবুল বারবার এই দিক ওদিক তাকিয়ে তাকিয়ে চারিপাশে নজর রাখছে। জায়গাটা বড়ই ভয়ানক ধরনের দেখাচ্ছে। দূরে দূরে আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঝাঁকড়া ঝাঁকড়া বড় বড় সব গাছ। সামান্য ঝিঁঝি ছাড়া আর কোনো কিছুর শব্দ নেই বিশেষ। এই দিক ওই দিক পচা পাতার ছড়াছড়ি, আর দু একটা জায়গায় ছোট বড় গর্তে জমে আছে বর্ষার জল। হাবুল দেখল দুর্গাশঙ্কর পায়ে পায়ে এই দিকেই আসছে। সামনে এসে সে বলল, বুঝলে হাবুল, বিষয় বেশ জটিল। এখানে এমন এক আত্মার আনাগোনা হচ্ছে যার দেহের বা দেহাবশেষের দাহ কর্ম হয়ে ওঠেনি। সেই কারণে সেই আত্মা ভীষণভাবে কুটিল হয়ে রয়েছে। এই আত্মাটা এমনই যে বেঁচে থাকতে মানুষজন হয়তো এর থেকে অনেকভাবে সাহায্য নিয়েছে, কিন্তু এ যখন বিপদে পড়েছিল কেউ একবারও এর খোঁজটুকুও নেয়নি। সেই কারণেই এই গাঁয়ের লোকজনের ওপর ক্ষুব্ধ হয়েছে সে। বেঁচে থাকতে অন্ধ ছিল বলে নিধুর চোখ দুটো উপড়ে নিয়েছিল। বোঝাতে চেয়েছিল যে অন্ধ হওয়ার জ্বালা ঠিক কেমন। হাবুল দুর্গাশঙ্করের এসব কথা শুনে তাকে জানালো যে তার অনুমান ঠিকই। আসলে কানাবুড়ো বেঁচে থাকতে গাঁয়ের লোকজন তার কাছে নিজেদের প্রয়োজন মেটাতে এলেও সে যেদিন বন্যায় ভেসে গেল তারপর থেকে কেউ তার খোঁজটুকুও নেয়নি। এসব শুনে দুর্গাশঙ্কর বলল, তোমায় একটা কথা বলি, এমন যদি চলতে থাকে তবে কিন্তু দিন দিনের শক্তি বাড়তেই থাকবে। তাতে গাঁয়ের মানুষজনের বিপদটা কেমন পর্যায়ে পৌঁছবে তা আশা করি বুঝতে পারছ। কাল সকালে গাঁয়ের লোকজনকে জড়ো করো, বুঝলে? সব লোকজনকে লাগবে না, দায়িত্ববান লোকজন চাই। আর গাঁয়ের মোড়ল মাতব্বরদেরও খবর দিও। একটা বেশ ধকলের কাজ আছে, তাড়াতাড়ির মধ্যে যদি সেটা করা যায় তবে বিপদ থেকে মুক্তি ঘটবে। এখন চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। তোমায় এগিয়ে দিয়ে আমি আবার এখানে চলে আসব। বলা যায় না, যদি কোনো লোকজন এই পথে চলে আসে আর যদি তারপর বিপদে পড়ে তবে তার প্রাণ যাওয়া কিছুই বিচিত্র নয়। এবার চলো, এগোনো যাক। সকাল সকাল কালীতলায় দুর্গাশঙ্করের কাছে হাবুল এসে থমথমে মুখে দাঁড়ালো। সারাটা রাত দুর্গাশঙ্কর এখানেই কাটিয়ে দিয়েছে, কিন্তু তবুও হাবুলের মুখে অমন একটা খবর পেয়ে মোটেই ভালো লাগলো না দুর্গাশঙ্করের।
কাল যখন হাবুল আর পচা ভয় পেয়ে ছুটতে ছুটতে দুজন দুই দিকে চলে যায়, তখন হাবুল তো দুর্গাশঙ্করের সামনে গিয়ে পড়ে, কিন্তু পচাকে ছুটিয়ে নিয়ে গিয়ে নদীর আড়ায় পাকড়াও করে সেই কানা বুড়োর প্রেত। গাঁয়ের সীমানা পেরিয়ে পচা আর পাশের গাঁয়ের দিকে যেতে পারেনি। সেখানেই পচার মৃতদেহটা ভোরবেলা দেখতে পায় পাশের গাঁয়ের জেলেরা। পচার চোখ দুটো উপড়ে নিয়েছে সেই প্রেত, তাছাড়া শরীরে আর কোনো ক্ষত নেই। পচার মুখটা দেখে নাকি বোঝা যাচ্ছিল যে প্রাণ হারানোর আগে সে ভীষণ ভয়ানক কিছু চোখের সামনে দেখতে পেয়েছিল, কারণ সারা মুখ জুড়ে তার ভয়ের ছাপ স্পষ্ট ছিল। এইসব শুনে দুর্গাশঙ্কর চুপ করেই রইল। খুব সকাল সকাল আর গাঁয়ের লোকজনদের সাথে কথা বলতে পারল না সে। পচার দেহ দাহ করে আসতে আসতে বেলা হয়ে গেল। হাবুলের কথা মতো অনেকেই এসেছে, তার সাথে দুর্গাশঙ্করের কাল কিভাবে দেখা হয়েছে তাও সে সকলকে বলেছে। সব শুনে লোকজন ভীষণই ভীত ও চিন্তিত। তারা দুর্গাশঙ্করের কাছে এই মহা বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাওয়ায় দুর্গাশঙ্কর বলল, আগেই বলেছি যে এই আত্মাটা ঠিক কেমন ধাঁচের। এই কানা বুড়োর মৃতদেহটা যদি পাওয়া যায় তাহলে সেটার উপর বেশ কিছু ক্রিয়া করে তার অন্তিম সংস্কার করতে হবে, তাহলে এই প্রেতের হাত থেকে নিষ্কৃতি মেলা সম্ভব। কিন্তু বিষয় হলো সেই মৃতদেহ এখন পাবো কোথায়? হাবুল আমায় বলেছিল গায়ে বন্যা হওয়ার সময় সে নাকি কোথায় ভেসে গিয়েছে। তাহলে সেই দেহ খুঁজে পাওয়া যে বড়ই ধকলের কাজ। এমন সময় লোকজনের মধ্যে থেকে একজন বলে উঠল, বাবা ঠাকুর, আমার কিছু বলার আছে। আগে আমার নাম তবাই, আমি নৌকো নিয়ে নদীতে মাছ ধরে বেড়াই ঠাকুর। আপনি যা বললেন তা শুনে দিন কয়েক আগের একটা কথা মনে পড়ে গেল। আগে সেই দিন আমি নৌকোতে একাই ছিলাম, ডিঙি ভাসিয়ে ঘাটের দিকেই আসছি, এমন সময় হঠাৎ চোখ গেল বটমাকড়ের ঘাটের দিকে। ওই ঘাট আজ বহুদিন হলো বন্ধ হয়ে গিয়েছে, লোকজন একেবারেই সেই ঘাটে আসে না। আমি পাড়ের কাছে কাছেই ডিঙি ভাসিয়ে আসছিলাম, হঠাৎ এক নজর দেখে মনে হলো একটা মরা মানুষের কঙ্কালের মতো কিছু একটা যেন বটমাকড়ের ঘাটে, যে বট গাছের শিকড়গুলো নদীর জল ছুঁয়ে থাকে, তাতে আটকে আছে। না দেখলে বিশ্বাস করবেন না হুজুর, সে মরা এমনভাবে শিকড়ের মধ্যে গিয়ে আটকে আছে যে কেউ টেনে বার না করলে বেরুবে না। এ কাজ সে কাজে কথাটা আমার আর মনে নেই যে কাউকে বলবো। আর আমাদের গায়ে যখন বন্যা হয়েছিল, প্রথম ঝাপটায় বটমাকড়ের ঘাটের দিক অবধি ভাসিয়ে নিয়ে গেছিল, সে কথা গাঁয়ের সকলেই জানে। আমি বলি কি, ওই মরাটাও তো কানাবুড়োর মরা হতে পারে, একবার দেখলে হতো না? টপাইয়ের কথাটা নেহাত ফেলে দেওয়ার মতো যে নয় তা দুর্গাশঙ্কর সহ সকলেই বুঝল। কিছু না পাওয়ার থেকে যা পাওয়া যাচ্ছে তা খুঁটিয়ে দেখাটাই বুদ্ধিমানের কাজ ভেবে সকলে আলোচনা করে এই মরাই উদ্ধার করে আনা হবে, এই ঠিক হলো। সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে গাঁয়ের শ্মশানের ডোমকে খবর দিতে চলে গেল। ডোমের সাহায্য ছাড়া এই কাজ সহজ হবে না। টপাই ও বাকিরা যখন নৌকো নিয়ে রওনা দিচ্ছে, দুর্গাশঙ্কর তখন ওদের উদ্দেশ্যে বলল, মৃতদেহ নিয়ে তোমরা সোজা কালীতলাতেই নিয়ে আসবে, যা করার এখানেই করতে হবে, বুঝলে? তার কথায় সাই দিয়ে টপাই বাকিদের নিয়ে রওনা দিল বটমাকড়ের ঘাটের দিকে। দুর্গাশঙ্কর কালীতলায় সেই বুড়োর ঘর যেখানে ছিল সেখানে আসন করে বসল।
বেলা পেরিয়ে যখন বিকেল হতে চলেছে, তপাই ও বাকিরা তখন ফিরছে সবে। কালীতলার কাছাকাছি আসতেই বাতাসে ভরে উঠতে থাকলো এক বিকট গা গোলানো দুর্গন্ধ। দুর্গাশঙ্কর তাকিয়ে দেখল গাঁয়ের ডোম ও বাকিরা ধরাধরি করে একটা কাপড় পেঁচানো দেহের মতো কিছু একটা নিয়ে এই দিকেই আসছে। কাপড়টা তারা যাওয়ার সময় এইখান থেকেই নিয়ে গিয়েছিল। দুর্গাশঙ্করের সামনে সেই দেহ ফেলে দিয়ে তারা আর কেউ সেখানে দাঁড়াতে পারল না। তখনই সবাই ছুটল নদীতে স্নান করতে। তার আগে তাদের মধ্যে একজন বলে গেল তারা ভীষণভাবে নিশ্চিত যে এইটা ওই কানা বুড়োরই দেহ, কারণ বুড়ো বেঁচে থাকতে গাঁয়ের লোকজন দেখেছিল যে তার দক্ষিণ হস্তে একটা তামার বালা ছিল, আর এই মৃতদেহের আধপচা কঙ্কালের হাতে এখনো সেই বালা রয়ে গিয়েছে। দুর্গাশঙ্কর দম আটকে বসে রইল। একটা শুকনো কঞ্চি কুড়িয়ে তার দিয়ে কঙ্কালের গায়ের কাপড় সরাতে মৃতদেহটির রূপ একটু একটু করে তার সামনে প্রকাশ হচ্ছিল। জলে ডুবে থাকার কারণে সারা দেহে যেটুকু জায়গায় জায়গায় চামড়া আছে তা একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। কোমরের নিচের দিকের অনেকখানি অংশ নেই। মাংস খসে যেতে হয়তো হাড় আলাদা হয়ে জলের তলায় তলিয়ে গিয়েছে। কোমরের ওপরের দিকে অংশটা এক নাগাড়ে জল খায়নি, সেই জন্যই এখনো কিছু কিছু বেঁচে আছে। মাথার দিকে কিছুটা মাংস এখনো আছে, কিন্তু অধিকাংশই কঙ্কাল বেরিয়ে গিয়েছে। এই মরা আসার পর থেকে সামনাসামনি যেসব লোকজন ছিল তারা দুর্গন্ধের কারণে সবাই দূরে দূরে সরে গিয়েছে। দুর্গাশঙ্কর সকলের উদ্দেশ্যে এবার হাঁক পেরে বলল, ওহে, যারা যারা এখানে উপস্থিত আছো তারা সকলে এই জায়গা ছেড়ে চলে যাও। আর কিছু সময়ের মধ্যেই সূর্য ডুববে, আর তারপরই আমি ক্রিয়ায় বসবো। সেই সময় তোমাদের এইখানে থাকা মোটেই ঠিক হবে না, এতে তোমাদের ক্ষতিও হতে পারে। তাই এই জায়গা ছেড়ে সকলে এখনই চলে যাও। দুর্গাশঙ্করের মুখে এই কথা শুনে এক এক করে সকলেই জায়গা ফাঁকা করে দিল। দুর্গাশঙ্কর পশ্চিম আকাশে তাকিয়ে দেখল সূর্য তলিয়ে যাচ্ছে একটু একটু করে। সে ধীরে ধীরে তার ক্রিয়া শুরুর দিকে মন দিল। মৃতদেহের মাথার দিকে 3 দলা মাটি পাকিয়ে তাতে গুঁজে দিল একটা একটা করে সুপারি আর কড়ি। যখন সবাই মরা উদ্ধার করতে গিয়েছিল তখন গাঁয়ের লোকজনকে বলে সে এই সমস্ত জিনিস আনিয়ে নিয়েছে। মরার দক্ষিণ দিকে একটা শুকনো পাতার উপর এক মুঠো মেটে সিঁদুর উপুর করে দিয়ে তাতে ছিটিয়ে দিল কয়েক ফোঁটা সরিষার তেল। দেহের পায়ের দিকে রাখলো 2টো শুকনো লঙ্কা ও সাথে কিছু সাদা সর্ষে। এরপর শুরু হলো মনে মনে তার মন্ত্র পাঠ। ততক্ষণে সেই দুর্গন্ধ সয়ে গিয়েছে দুর্গাশঙ্করের। ক্রিয়া এগুতে এগুতে কখন যে সন্ধে পেরিয়ে গাঢ় অন্ধকার নেমে এলো তা টের পেল না সে। কিন্তু ক্রিয়া যখন শেষের দিকে তখন শুরু হলো একটা অলৌকিক উপদ্রব। কোথা থেকে একটা সনসনে বাতাস বইতে শুরু হলো। অনেক দূর থেকে গাঁয়ের লোকেরাও দেখছে যে কালীতলার কাছাকাছি দাঁড়িয়ে থাকা ছোট বড় গাছগুলির উপর যেন উন্মত্ত বাতাসের নৃত্য চলছে। মাঝে মাঝে দুর্গাশঙ্করের মনে হতে থাকলো কেউ যেন তার একেবারে কাঁধের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ফেলে যাচ্ছে। কখনো বা সে লক্ষ্য করছে সামনের মাটির উপর রাখা পচা গলা মৃতদেহটা আপনা থেকেই মৃদু মৃদু কেঁপে কেঁপে উঠছে।
এমন চলতে চলতে যখন ক্রিয়ার গতি শেষের দিকে চলে এসেছে, তখন একটা অন্ধকার ছায়া মূর্তি দুর্গাশঙ্করের সামনে ওই ওই শুয়ে থাকা মৃতদেহের ওপারে এসে দাঁড়ালো। সে স্থির, সে অবিচল। দুর্গাশঙ্করকে এতক্ষণ বাধা দেওয়ার চেষ্টা করে সে যেন দুর্গাশঙ্করের দৃঢ়তার পরীক্ষা নিচ্ছিল। দেখতে দেখতে দুর্গাশঙ্কর কয়েকটা পাট কাটি একত্র করে তাতে অগ্নি প্রদান করল, আর এতটুকু সময় নষ্ট না করে তা ছুঁয়ে দিল শুয়ে থাকা মৃতদেহের মুখে ও বুকের কাছে। আর এর সাথে সাথে সামনে এসে উপস্থিত হওয়া অন্ধকার ছায়া মূর্তিটি যেন শত টুকরে ভেঙে মিশে গেল বাতাসে। আর ভীষণ তাজ্জবভাবে সে মৃতদেহ খুব শীঘ্রই আগুনের গ্রাস হলো। হঠাৎ করেই যেন তার জ্বলন গতি বৃদ্ধি পেল অদ্ভুতভাবে। ক্ষণিকের মধ্যে সব শেষ। মৃতদেহের এতটুকু চিহ্ন অবধি রইল না কোথাও। কেবল বাতাসে কিছু সময়ের জন্য বইতে থাকলো পুড়ে যাওয়া ঘিয়ের মতো এক অদ্ভুত গন্ধ। এই গন্ধের কারণ দুর্গাশঙ্কর বোঝে। এর মানে হলো এই স্থানে উপস্থিত অমঙ্গলকর শক্তি নিশ্চিতভাবে মলিন হয়ে গিয়েছে। দুর্গাশঙ্কর একটা শ্বাস ছেড়ে বলে উঠল, এখন আর একটা কাজ করলেই মানুষজনেরা নির্ভয়ে এই স্থানে যাতায়াত করতে পারবে। দুর্গাশঙ্কর আসন ত্যাগ করে উঠে এগিয়ে চলল গাঁয়ের দিকে। বেশ কিছুটা যেতেই গাঁয়ের মানুষজনের সাথে তার দেখা হলো। তাদের উদ্দেশ্যে সে বলল, এখন আর কোনো ভয় নেই। বিপদ যা ছিল তা কেটে গিয়েছে। এখনো একটা কাজ তোমাদের সবাইকে করতে হবে। তা হলো গাঁয়ের যে জায়গায় এই সব ঘটল সেই জায়গার নাম কালীতলা। কিন্তু এই নামের সাথে সাথে নামকরণের সার্থকতারও তো প্রয়োজন। তাই আগামীকাল আমি নিজের হাতে দেবী মা রক্ষাকালীর বিগ্রহ গড়ে সেখানে স্থাপন করব। কাল রাতে মায়ের পূজা করে প্রাণ প্রতিষ্ঠা করব। তোমরা সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে জায়গাটা পরিষ্কার করে ফেলো। আমিও সকাল থেকে বিগ্রহ গড়ার কাজে হাত দেব। তোমরা জায়গাটা পরিষ্কার করে বাঁশ বাঁকারি দিয়ে একচালা ঘরের মতো বানিয়ে দিও। সেটাই হবে মায়ের মন্দির। তারপর আস্তে আস্তে সুবিধে মতো মায়ের মন্দির পাকাপোক্ত করে নিও না হয়। ওখানে মায়ের মন্দির থাকলে সবাই নির্ভয়ে যাতায়াত করতে পারবে। সাথে সাথে গাঁয়ে প্রাণ প্রতিষ্ঠিত মায়ের মন্দির থাকলে গাঁয়ের মঙ্গল হবে। আর মা কালীর মন্দির হওয়ার কারণে সেই জায়গার কালীতলা নামখানাও সার্থক হবে। কি বলো হে? হ্যাঁ, জয় মা, জয় মা। সহায় থেকো মা, সহায় থেকো। শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প কালীতলার কানা বুড়ো। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না।
শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প কালীতলার কানা বুড়ো। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।